স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ গল্প পাঠে রয়েছি আমি ব্রতদীপ এবং বিভিন্ন চরিত্রে রয়েছে শুভদীপ, বর্ণালী, রৌনক, নীল, দেবজিৎ ও সুপর্ণা। আজ আপনাদের জন্য রয়েছে সুপর্ণা নাথের কলমে নরকের দাঁড়। শুনতে থাকুন আজকের গল্প। ইকোনমি ক্লাসের সিটে গুছিয়ে বসেও আমার যেন এখনো সব স্বপ্ন মনে হচ্ছে। অবশেষে যে বাবা মাকে রাজি করিয়ে 7 সমুদ্র একাই পাড়ি দিতে পারবো তা এক প্রকার ধারণার বাইরে ছিল। অবশ্য এত সহজে সবটা হতো না যদি ফুলদাবাই এত জোর না করতো আর এবছরে গরমের ছুটিটা এতটা লম্বা না হতো। নিজের টাকায় একা একা বিদেশ যাচ্ছি, ভাবতেই দারুণ লাগছে। তবে এই সফরের শুরুটা স্বপ্নের মতো হলেও শেষ যে মারাত্মক দুঃস্বপ্নের মতো হবে তা যদি জানতাম তাহলে বোধহয় জীবনেও এ পথে পা বাড়াতাম না। ফুলদাদা আমার মাসি মনির ছোট ছেলে, বিদেশে পড়াশোনা এবং চাকরি, অবশেষে বিয়েও করে এক বিদেশিনীকে বছর 4 আগে। তখন আমি সবে এসএসসি দিয়ে চাকরিতে ঢুকেছি। তবে ভেরোনিকা বিদেশে হলে কি হবে, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছে। বছরে একবার করে আসে ওরা। মা, মেশো আর মাসির তো একবার করে বিদেশ ভ্রমণ কমপ্লিট। আমার যাওয়া হয়নি। ফুলদাদা অনেক করে বলতে এবং এত লম্বা ছুটি পেয়ে মনস্থির করলাম এবার যাবই যাব। তারপর বহু চেষ্টায় বাবা মাকে রাজি করানো, গোছগাছ করা এবং অবশেষে বাক্স প্যাট্রা নিয়ে এরোপ্লেনে চেপে বসা। ল্যাক্স এয়ারপোর্টে নামলাম যখন তখন শেষ বিকেল। বৌদি আসবে জানতাম। দাভাইরা এখানে কয়েক মাস হলো শিফট হয়েছে। জায়গাটার নাম সিলভার লেক। যেমন নাম তেমন সুন্দর জায়গা। মিনিট 25-এর মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। পরের প্রায় পুরো উইকেন্ড আমরা শহর ঘুরে আর এখানের বিখ্যাত সিলভার লেকের আশপাশ ঘুরে অসাধারণ ফাঙ্কি রেস্তোরাঁতে খেয়েই কাটিয়ে দিলাম। প্রবলেমটা হলো বড্ড একঘেয়েমি। স্বভাবতই দাদা ব্যস্ত অফিস নিয়ে আর বৌদি পেশায় পেস্ট্রি শেফ, সুতরাং বৌদিও ব্যস্ত। 2 দিন আমি বাড়ি বসে ভীষণ বোর হলাম। কি করি ভাবছিলাম। বৌদি শেষে একটা উপায় করলো। কাকে একটা ফোন করলো। পরদিন বুধবার, বৌদির ডে অফ ছিল। সকালবেলা ঘুম ভাঙলো একটা হইচইয়ের শব্দে। নিচে এসে দেখি লিভিং রুমে 4টি ছেলে, একটি মেয়ে বৌদির সঙ্গে হইচই করে গল্প করছে। বয়স 30-এর আশেপাশে হবে হয়তো, বা খানিক কম বেশি, কিন্তু ব্যবহার সে তুলনায় অনেক চনমনে। আমি যেতেই বৌদি আলাপ করিয়ে দিল। দলের যে পান্ডা তার নাম জেফ, ও বৌদির কাজিন। বাকি 3টি ছেলের মধ্যে একটি জাপানি এবং মেয়েটি হিসপ্যানিক অর্থাৎ মেক্সিকান। কথায় কথায় জানতে পারি ওদের কাজ সম্বন্ধে। খুব ইন্টারেস্টিং। ওদের একটা ওয়েবসাইট আর একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম ট্রুথ আনলিশড। ওদের মধ্যে জেফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে প্যারাসাইকোলজিতে পিএইচডি করেছে। বছর 3 এক কলেজে পড়িয়েওছে। এখন পুরোপুরি ওই ওয়েবসাইট আর চ্যানেল নিয়ে ব্যস্ত। শুনলাম ওর কয়েকটা বইও প্রকাশিত হয়েছে। ওরা আর 5টা ঘোস্ট হান্টারের মতো নয়, সত্যি কোনো আনসলভড মার্ডার মিস্ট্রিকে আবার নিজেদের মতো ইনভেস্টিগেট করে সায়েন্টিফিক্যালি ভূতের অস্তিত্বকে প্রুভও করেছে। টিভিতে ওদের নিয়ে, ওদের কাজ নিয়ে অনুষ্ঠান হয়েছে। চ্যানেলটাও টপ ট্রেন্ডিং লিস্টে আছে। মানে বেশ খাসা ব্যাপার। এসব বিষয়ে আমার আবার আগ্রহ খুব। স্বভাবতই ওদের সঙ্গে মিশে যেতে বেশি সময় লাগলো না। এর আগে জেফের কথা শুনেছি, ছবি দেখেছি, কিন্তু আলাপ ছিল না। আলাপ হয় খুব দারুণ লাগলো। সেদিন ওরা সারা দিন আমাদের সঙ্গেই কাটালো এবং ঠিক হলো আমি যে কদিন এখানে আছি ওদের গ্রুপের সঙ্গে থাকতে পারি, ওদের বিভিন্ন প্রজেক্টে সামিলও হতে পারি। আমি দারুণ এক্সাইটেড, কিন্তু বৌদি একটু অমত করছিল। কিন্তু আমার এক্সাইটমেন্ট দাদার প্রশ্রয় আর জেফের ভরসাতে অমত আর টিকল না। বেশ কিছুদিন কেটে গেছে। ওদের সঙ্গে ভালোই মিশে গেছি।
ওদের আগের বিভিন্ন এক্সপেডিশনের গল্প শুনেছি। জেফ বেসিক্যালি রিসার্চ ওয়ার্ক, প্ল্যান লেআউট, মডাস অপারেন্ডি ইত্যাদি ঠিক করে। প্লাস যে ভিডিওগুলো শ্যুট হয় তার ডিরেক্টর, তার সঙ্গে ক্যামেরা পার্সনও। জাপানি ছেলেটির নাম হিরোশি, সে আর একটা মেইন ক্যামেরা হ্যান্ডেল করে। বাকি দুজন টম আর ক্রিস। টম ওদের বলে টেক গিক, আর ক্রিস সাউন্ড রেকর্ডিং, স্পেশালি স্পুকি সাউন্ড ইত্যাদি রেকর্ডিংয়ের বিষয়টা দেখে। আর মেয়েটি স্পিরিচুয়াল হিলার, তার সঙ্গে সাইকিক, বিশেষ ক্ষমতা আছে প্যারানর্মাল বিষয়বস্তু অনুভব করার। ওর নাম ইসমে। হিরোশি আমাকে জিজ্ঞেস করলো যে আমি প্যারানর্মাল গেম সম্পর্কে কিছু জানি কিনা। আমি বললাম তেমন কিছু না, তবে উইজা বোর্ড আর প্ল্যানচেটের বিষয় জানি, আর এর বাইরে তেমন কিছু জানি না। টম বলল, ডু ইউ নো অ্যাবাউট এলিভেটর গেম অর হ্যাভ এনি নলেজ অ্যাবাউট ইলিসা ল্যাম কেস উইচ হ্যাপেন্ড ইন সেসিল হোটেল? আমি বললাম কিছু জানি। ক্রিস বলে, তাহলে ওদের নেক্সট প্রজেক্ট এটা নিয়ে, এলিসা ল্যামের আনসলভড মার্ডার মিস্ট্রি নিয়েই। জেফ সংক্ষেপে আমাকে এলিভেটর গেম আর এলিসা ল্যামের কথা বুঝিয়ে বলল। এলিভেটর গেম একরকম প্যারানর্মাল গেম। ইন্টারনেটে অজস্র রিভিউ আছে। কেউ বলে মারাত্মক, কেউ বলে অল ভোগাস, কেউ বলে সঠিক পদ্ধতি অনুসরণ না করার জন্য সঠিক ফল পায়নি। তবে এর মধ্যে 95%ই মিথ্যা। খেলাটির জন্য একটা বিল্ডিং দরকার, যাতে 10টি ফ্লোর থাকতেই হবে। খেলাটি একজনকে খেলতে হবে এবং সম্পূর্ণ একা খেলতে হবে। রাতে খেলাই বাঞ্ছনীয়। প্রথমে এলিভেটরে উঠে 2nd ফ্লোর, সেখানে পৌঁছে আবার 4th ফ্লোর, সেখান থেকে 6th ফ্লোর, পুনরায় 2nd ফ্লোর, তারপর 10th ফ্লোর, তারপর 5th ফ্লোর, সেখান থেকে আবার 10th ফ্লোর। এখানে উল্লেখযোগ্য, একদম শেষে 10th ফ্লোর পৌঁছানোর আগে কোনো ফ্লোরেই এই এলিভেটর থেকে বাইরে বেরোনো যাবে না। এবং অনেকের মতে 5th ফ্লোরে একজন মহিলা অথবা মেয়ে এলিভেটরে উঠবে এবং বিভিন্ন প্রক্রিয়ায় সে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। কোনো পরিস্থিতিতেই তার দিকে তাকানো যাবে না বা তার সাথে কথা বলা যাবে না। ইন্টারনেট এবং অন্যান্য সরকারি খবর অনুসারে এলিসা ল্যাম, যে কিনা ক্যানাডিয়ান ইমিগ্রেন্ট পরিবারের মেয়ে ছিল এবং একাই সে ক্যালিফোর্নিয়াতে বেড়াতে আসে, তার একটি ট্রাভেল ব্লগও ছিল। ক্যালিফোর্নিয়ার ডাউনটাউনে হোটেল সিসিলিতে এসে ওঠে এবং অন্য এক মহিলার সাথে শেয়ার রুম নেয় এবং কয়েকদিন পর সে ওই ঘর বদল করতে চায় তার রুমমেটের অস্বাভাবিক ব্যবহারের জন্য। এর কিছুদিন পর থেকে 31শে জানুয়ারি 2013 থেকে তার সাথে কেউ যোগাযোগ করতে পারে না এবং তার ব্লগেও কোনো পোস্ট হয় না ওই তারিখের পর থেকে। এবং অবশেষে 19শে ফেব্রুয়ারি 2013-তে তার দেহ পাওয়া যায় ওই হোটেলেরই জলের ট্যাঙ্ক থেকে। এবং তদন্ত করার সময় এলিসার হারিয়ে যাওয়ার দিনের সিসিটিভি ফুটেজে এলিসাকে অনেকবার রাত্রিরে এলিভেটরে একা একা দেখা যায়। সে বিভিন্ন ফ্লোরে উঠছিল এবং নামছিল, কিন্তু বেরোচ্ছিল না। একটা ক্লিপিংয়ে সে যেন কারোর সাথে কথা বলছিল। এলিসার বাইপোলার ডিসঅর্ডার ছিল, একটা মেন্টাল প্রবলেম। সরকারিভাবে সেটাকেই ওর মৃত্যুর বা ওর করা অদ্ভুত বিহেভিয়ারের কারণ বলে মনে করা হলেও অনেকের ধারণা এলিসা সেদিন এলিভেটর গেম খেলেছে এবং তাতেই কিছু ভুল হওয়ার পরিণামস্বরূপ তার মৃত্যু হয়। এলিভেটর খুব মারাত্মক একটা গেম, কিন্তু সঠিক হলে 10th ফ্লোরে অন্য এক জগতের খোঁজ পাওয়া যায়। কেউ বলে হোলি ক্রস আর সাদা আলোতে পূর্ণ, কেউ বলে একটু ঘোলাটে তবে শান্তিপূর্ণ। এটা একটা ওপেনিং অফ আনাদার ডাইমেনশন, যেখানে তুমি একদম একা, তবে বিন্দু মাত্র ভুল হলে কিন্তু চরম সাংঘাতিক। আমি এতক্ষণ হাঁ করে জেফের কথাগুলো শুনছিলাম। এবার জিজ্ঞেস করলাম, তোমরা তার ওই গেমটা খেলে তোমাদের চ্যানেলে দেখাতে চাও? গেমটার সত্যাসত্য বিচার করে জনসমক্ষে আনতে চাও, তাই তো? কিছুটা।
তবে আমরা শুধু গেম খেলবই না, তারপর এলিসা ল্যামের স্পিরিটকে প্ল্যানচেট করব এবং তার থেকে মৃত্যু রহস্যটা জানতে চাইব। আমার চোখ মুখে আতঙ্ক এত স্পষ্ট ছিল যে বাকিরা অনায়াসে সেটা পড়ে ফেলে। ইসমে আমার কাঁধে চেপে বলে, আমি থাকতে তোমার চিন্তা নেই, ইউ আর সেফ কমপ্লিটলি। কথাটা নেহাতি বন্ধুত্বপূর্ণ এবং সাহস দেওয়ার জন্য হলেও ওর চোখে যেন অন্য ভাষা ছিল, সেটা বুঝলাম না। প্রজেক্ট শুরুর আগের প্রস্তুতি পর্বটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কদিন ওদের সঙ্গে থেকে আমিও তা বুঝে গেছি। তবে শুরুর থেকে দাবাই আর বৌদি চাইছিল না যে এই প্রজেক্টটিতে আমি থাকি। আসলে ওদের চিন্তা করাটাও সঙ্গত, কেননা সব বিষয়ে আমি কিছু বুঝি না, আর আমাকে প্রোটেক্ট করতে গিয়ে ওদেরও কাজের ব্যাঘাত হতে পারে। তবু দেখলাম যে জোর করলো আমি যাতে ওদের সঙ্গে গিয়ে থাকি, ওই সব ম্যানেজ করলো। বৌদিও বুঝলো বাধা দিয়ে লাভ নেই। পুরো বিষয়টা করার ইচ্ছে ছিল সিসিল হোটেলে, যেহেতু সেখানে এলিসার মৃত্যু হয় এবং সেও ওখানেই এই গেমটা খেলেছিল। কিন্তু জেফ খবর আনে যে হোটেলটি বর্তমানে পুরো বদলে ফেলা হয়েছে, মালিকানার সঙ্গে নামটাও বদলে দেওয়া হয়েছে। সুতরাং ওই হোটেলটি ব্যবহার করা সম্ভব হবে না, লুকিয়েও করা সম্ভব নয়, কেননা টিভি আর ইন্টারনেটের দৌলতে ওদের মোটামুটি অনেকেই চেনে। ক্রিস বলে এমনিতেও হোটেলটার শুরুর দিন থেকে অনেক বদনাম আছে। আমি অবাক হয়ে বলি, কিরকম? ওই হোটেলে বেশ কয়েকটা আত্মহত্যা খুনের ঘটনা ঘটেছে। এমনকি আমেরিকার কুখ্যাত রিচার্ড রামিরেজ আর জ্যাক আন্টারওয়েগের মতো সিরিয়াল কিলাররাও ওই হোটেলে থেকেছে তাদের অ্যাক্টিভ পিরিয়ডে। আমার এক প্রকার আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। ইসমে বোঝালো আসলে এক একটা জায়গার ভাইব এবং অরা এতটাই নেগেটিভ হয় যে অন্য কোনো নেগেটিভকে আকর্ষণ করে চুম্বকের মতো। ইসমে আরও বলল, আমাদের কাজ ওখানে সুষ্ঠুভাবে সম্ভব হবে না জেফ, বিকজ ওখানে অনেক রকম নেগেটিভ এন্টিটি আছে যারা আমাদের বাধা দেবে, বিরক্ত করতে পারে, ডাইভার্ট করতে পারে। ইউ নো হোয়াট আই মিন। আমি ইসমেকে জিজ্ঞেস করলাম, তার মানে তুমি বলছো ওখানে প্রচুর ভূত? প্রশ্নটা ওদের কাছে বোকার মতোই শোনালো বটে, কিন্তু ও আমাকে বুঝিয়ে বলল, নেগেটিভ এন্টিটি মানেই স্পিরিট নয়। আবার সব নেগেটিভ এন্টিটি বা স্পিরিট যে তোমাকে দেখা দেবে, জানান দেবে, তেমনটাও নয়। ওদের আর আমাদের মাঝে ধরো একটা সাউন্ড প্রুফ ওয়াল আছে। আমরা ওদের অথবা ওরা আমাদের উপস্থিতি টের পায় না। কিছু প্ল্যানসেট বা অন্য কোনোভাবে, যেমন যেমন এই গেম ইত্যাদির মাধ্যমে সেই দেয়ালে কিছু ক্র্যাক তৈরি করা হয়, আর সেই পথেই দুই দিকের দুই জগতের কানেকশন হয়ে যায়, আর তখনই শুরু হয় আসল ঝামেলা। দুদিন পর আমরা ক্যালিফোর্নিয়ার ডাউনটাউনে সিসিল হোটেলের থেকে কিছু দূরে প্রায় সম্পূর্ণ ইমারতের সামনে জড়ো হই। বিল্ডিংটা কমপ্লিট হলেও ইন্টেরিয়ার হয়নি। দুটো কোম্পানির মধ্যে মালিকানা নিয়ে কি এক ঝামেলার জেরে আপাতত বিশাল ইমারতটি দুজন গার্ডের ভরসাতে পড়ে আছে। এদের টম হাত করেছে কিছু টাকা দিয়ে, যাতে ওরা এক রাতের জন্য ওদের দলটাকে বিল্ডিংটা ব্যবহার করতে দেয়। সব ব্যবস্থা পাকা। আমরা দিনের বেলাতেই ওখানে ঢুকে বিভিন্ন ফ্লোর আর এলিভেটরে ক্যামেরা ফিট করে রাখলাম। আমাদের প্রত্যেকের মাথায় ক্যাপের উপর একটা ছোট্ট ফ্ল্যাশ আর নাইট ভিশন ক্যামেরা ফিট করে দেওয়া হলো। টম আর ক্রিস 5th ফ্লোরে ক্যামেরার অটো ফ্ল্যাশ মোশন ডিরেক্টর ফিট করে এলো। মানে ওখানে কোনো রকম মুভমেন্ট হলেই ক্যামেরা কিছু স্টিল স্ন্যাপস অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাছাড়া জেফ বিভিন্ন ফ্লোর যেখানে যেখানে আমাদের যেতে হবে সেখানে ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার ফিট করে দিল। সব করতেই বেশ বেলা হয়ে গেল। এবার একটা ঘরে বসে আমরা পুরো প্ল্যানটা করে ফেললাম। ঠিক হলো, গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমরা বসে সেইখান থেকেই বেস ক্যাম্প করা হবে। মানে সব ক্যামেরা এবং অন্য গ্যাজেটগুলোর সঙ্গে কানেক্টেড কম্পিউটারগুলো এখানে থাকবে। টম এদিকটা দেখবে, জেফ এলিভেটরে যাবে, আর ইসমে বিভিন্ন ফ্লোরগুলোকে নিজের মতো করে ইনভেস্টিগেট করবে। সঙ্গে থাকবে ক্রিস। আমার সুরক্ষার জন্য আমাকে বেস ক্যাম্পে টমের সঙ্গে থাকতে বলল জেফ।
ইচ্ছা না থাকতেও ও রাজি হতে হলো। সবশেষে ইসমে আমাদের সবাইকে একটা করে বেশ লম্বা কাঠের পুঁতির মালা পরিয়ে দিল এবং কী সব মন্ত্র পাঠ করে দিল। বলল কোনো অবস্থাতেই যেন মালাটা না খুলি। এখন শুধু সময়ের অপেক্ষা। সবাই বেশ গম্ভীর হয়ে গেছে। আমি ভাবতেই পারছিলাম না এই ছেলেমেয়েগুলোই অন্য সময় কলেজ কেটদের মতো লাফালাফি করে, হুল্লোড় করে। জেফ আমাকে বারবার বলে দিল যাই হয়ে যাক না কেন আমি যেন একা কোথাও না যাই, সব সময় দলের কারো না কারো সঙ্গে যেন থাকি। সন্ধ্যার মধ্যেই আমরা সবাই একটু হালকা খাবার খেয়ে নিলাম। এবার শুধু রাতের অপেক্ষা। অপেক্ষা বোধহয় সময়ের দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। আমরা 5টা মানুষ বসে আছি, কিন্তু এত চুপচাপ যে পরস্পরের হার্টবিট শুনতে পারছি যেন। রাত 12টা বাজল। জেফ তৈরি হলো, ওর সঙ্গে হিরোশি গেল। জেফ এলিভেটরে উঠে যাওয়ার পর ও আমাদের কাছে ফিরে এলো। এখানে টোটাল 5টা মনিটর। আমরা বিভিন্ন ফ্লোরের ফুটেজ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের 4 জনের চোখ নির্দিষ্ট একটা স্ক্রিনে, যেটাতে আমরা জেফের ক্যাপে লাগানো ক্যামেরার ফুটেজ দেখতে পাচ্ছি। মানে জেফ যা দেখছে বা যেদিকে দেখছে আমরাও তাই দেখছি। প্রথমে 2 তলায় গিয়ে থামলো লিফট। আমি স্পষ্ট অনুভব করতে পারছি যে আমার কান দুটো গরম হয়ে উঠেছে উত্তেজনায়। এবার লিফট উঠে এলো 4 এবং তারপর 6 তলাতে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক। এবার আবার নামতে হবে 2 তলাতে। এখনো সব ঠিক মসৃণভাবেই লিফট নেমে এলো। এবার 10 তলা। আমাদের সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রচণ্ড উৎকণ্ঠায় প্রহর গুনছি আমরা 10 তলাতে এসে লিফটের দরজাটা খুলল এবং তারপর আবার 5 তলার বোতামটি টেপার পর দরজা বন্ধ হতে লাগলো। এবং দরজা যখন ইঞ্চি 3 ফাঁক, মানে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, ওই ফাঁক দিয়ে আমি স্পষ্ট একটি মেয়ের মূর্তি দেখতে পেলাম। তার চোখে যেন আকুতি। আমি তাড়াতাড়ি অন্যদের মুখের দিকে চাইলাম, কিন্তু বুঝলাম ওদের চোখে কিছুই পড়েনি। আর জেফের ক্যামেরার মাধ্যমে দেখলেও জেফ হয়তো ঠিক সেই দিকে সেই সময় লক্ষ্য করেনি। তবে কি আমার মনের ভুল? আমার চিন্তার রেশ শেষ হওয়ার আগেই ইসমে কানের কাছে মুখ এনে বলল, স্টে কাম, আমিও দেখছি। এমন অনেক কিছু দেখবে ও শুনবে। হ্যাঁ, ঘাবড়িও না। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকাতেই ইশারায় আমাকে মনিটরে চোখ রাখতে বলল। সত্যি ওর কথাটা যে এত জলদি ফলে যাবে ভাবতে পারিনি। এবার জেফের এলিভেটর ধীরে ধীরে 5th ফ্লোরে নামছে, আর আমাদের পালস রেটও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকছে। কেননা অনেকের মতে 5th ফ্লোরে লিফটে উঠবে এক অশুভ শক্তি। তার সামনে দাঁড়িয়ে নিজেকে ধীর সংযত রাখাটাই আসল পরীক্ষা। এসমে এবং ক্রেস মাইক্রোফোনের মাধ্যমে জেফের ব্লুটুথ হেডসেটে কানেক্টেড। ওরা ক্রমান্বয়ে জেফকে বলে যাচ্ছে লিফটে যেই উঠুক, জেফের যত পরিচিত গলাতেই কথা বলুক না কেন, জেফ যেন কিছুতেই তার কথার উত্তর না দেয় এবং তার দিকে না তাকায়। লিফট থামল 5th ফ্লোরে। আমরা জেফকে বলেছি চোখ বন্ধ রাখতে, আর ক্যামেরা দিয়ে আমরা দেখব এবং তাকে জানাব। ধীরে ধীরে লিফটের দরজা খুলে গেল। সামনে কেউ নেই, একদম ফাঁকা। ধীরে ধীরে দরজাটা বন্ধ হতে থাকে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি যে 5 তলার পুরো ঘটনাটাই কাল্পনিক, তেমন কোনো মহিলা ওঠেনি। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর মোটে ইঞ্চি 2 কিন্তু হঠাৎ একটি হাত দরজা দুটোর মাঝে দেখা গেল। অটোমেটিক দরজা আবার খুলে যায়। আমরা সবাই দেখতে পাচ্ছি একটা আবছা অবয়ব ঢুকে এলো লিফটে। আতঙ্কে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে যাচ্ছিল। টম আমার মুখটা চেপে ধরল। ইসমের মুখের ভাব বদলে গেছে। ওর চোখ দুটো আধ খোলা বিড়বিড় করে বলে চলেছে, জেফের মৃত স্ত্রীর রূপ নিয়ে এসেছে। ও ডাকবে, কাঁদবে। তাকাবে না জেফ, একদম তাকাবে না। হিরোশি ইসমের কথাগুলো রিপিট করতে লাগলো জেফের হেডসেটের সঙ্গে যুক্ত মাইক্রোফোন। আমি এতদিনে একবারও জেফের স্ত্রীর কথা শুনিনি। যাই হোক, এখন ওসব ভাবার কথা নয়। জেফ আবার 10th ফ্লোরের সুইচ টিপল। লিফট চলতে শুরু করল। অবয়বটা তখনও ওখানেই আছে, তবে
সে এক জায়গায় নেই। জেফের খুব কাছে দাঁড়িয়ে অনেক কিছু বলছে, তবে তার শব্দ স্পষ্ট না। ইসমে এখনো চোখটা বন্ধ করে মাইক্রোফোনে জেফকে বলে চলেছে, She is not your love. It's just an illusion. Don't look at her. Don't listen to her. She is not your love, Jeff. I'm warning you, she is not your love. লিফট 8th ফ্লোরে পৌঁছতেই ওই অবয়বটা যেন হাওয়ায় মিশে গেল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। রুদ্ধশ্বাস পরিস্থিতি, আর 2 তলা, ব্যাস। তারপর জানা যাবে এই খেলার আসল রহস্য, ওপেনিং অফ আদার ডাইমেনশন। কিন্তু হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা 8th ফ্লোরে আটকে যায়। আমরা কিছুক্ষণ ওয়েট করি, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম, কিন্তু কিছুতেই লিফট আর চালু হচ্ছে না। হঠাৎ আমরা একটা তীব্র আর্তনাদ শুনলাম, আর জেফের ক্যাবের ক্যামেরাটা সশব্দে মাটিতে পড়ল। মনিটরটা বেশ কিছুক্ষণের জন্য ঝিরঝির করতে থাকে। আমরা কোনোভাবেই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। হিরোশি বলল গিয়ে দেখছে কি হলো। মাথায় ক্যাপ, কানে হ্যান্ডস ফ্রি হেডসেটটা লাগিয়ে নিল। এবার আর একটা মনিটরে আমরা হিরোশির ক্যামের ভিজুয়াল দেখতে পাচ্ছি। হিরোশি সিঁড়ি দিয়ে উঠতে লাগলো, কেননা লিফটে উঠলে বিপদ ওরও হতে পারে। হিরোশি যখন 5th ফ্লোরে, হঠাৎ করেই আমরা জেফের ক্যাম্প ফুটেজ পেতে শুরু করি। জেফ উঠে বসেছে। ক্রিস বলল, জেফ, জেফ, তুমি ঠিক আছো তো? জেফ, জেফ। হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল তোমার? জানি না, হঠাৎ একটা আচমকা ধাক্কা এলো পেছন দিক থেকে। আমার মাথাটা ধরে মাটিতে কেউ যেন ঠুকে দিল। আচ্ছা, আমার ক্যামেরাটা কি কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, হিরোশি গেছে তোমার হেল্পের জন্য। ও বোধহয় এতক্ষণে। কথাটা মাঝপথেই আটকে গেল ক্রিসের। ও আঙুল তুলে মনিটরের দিকে দেখালো। জেফের ক্যামেরা স্টার্ট হওয়ার পর থেকেই আমরা সবাই জেফের দিকেই খেয়াল রেখেছিলাম। হিরোশির মনিটরটাতে কারো লক্ষ্য ছিল না। এখন চোখ পড়তেই আমাদের সবার হৃৎপিণ্ডটা যেন একসঙ্গে বন্ধ হয়ে যাবার জোগাড়। নিজেদের চোখকে নিজেরাই বিশ্বাস করতে পারছি না। হিরোশির ক্যামেরাটা মাটিতে পড়ে আছে, অডিও পুরো অফ হয়ে গেছে। ক্যামেরাটা যেন মাটিতে ঘষে ঘষে সরে যাচ্ছে। মনিটর মাঝে মাঝে ঝিরঝির করছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। হঠাৎ ক্যামেরাটা ছিটকে সরে গেল, আর কয়েক সেকেন্ড পর ফোঁটা ফোঁটা লাল রং মনিটরের স্ক্রিনটাকে ঢেকে ফেলল। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে এতক্ষণ মনিটরে চোখ দিয়ে রেখেছিলাম। মাথায় আসেনি যে হিরোশির কাছে যাওয়া উচিত। এতক্ষণে আমাদের যেন সম্বিত ফিরল। টম পড়ি মরি করে দৌড়ল। যতক্ষণ জেফ 10th ফ্লোরে পৌঁছে গেছে, এদিকে কি ঘটছে ও কিছুই জানে না। আমার বুক দুরু দুরু করছে। এবারই তো সেই আলটিমেট ডেস্টিনেশন অফ আদার ডাইমেনশন দেখতে চলেছি। আমার মনটা ক্রেস পড়তে পারছিল। হঠাৎ বলে উঠল, কি জানি কি দেখতে চলেছি। অনেকে তো বলে 10th ফ্লোরে গিয়ে ক্যামেরা, ফোন, ঘড়ি কিছুই কাজ করে না। আমি শঙ্কিত হয়ে বললাম, এরপর কি? মানে জেফ ওখান থেকে বেরোবে কি করে? কিছু না, আবার এলিভেটরে ফিরে এসে গ্রাউন্ড ফ্লোরে সুইচ টিপবে, অ্যান্ড হোপফুলি সেটা ঠিকঠাক নেমে আসবে। হোপফুলি মানে কাজ নাও করতে পারে বলছো? প্যারানর্মাল জগতে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা কেউ কিন্তু জানি না যে কখন কি ঘটবে। আমার অজান্তেই একটা অজানা ভয় আমার মনটাকে চেপে ধরেছে। টম হিরোশিকে বাঁচানোর জন্য যাওয়ার আগে ওর ক্যাম আর ব্লুটুথ হেডসেটটা পড়ে যেতে ভুলে গেছে, তাই ওর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে আমরা 3 জন এখন রুদ্ধশ্বাসে জেফের মনিটরে চোখ রেখেছি। লিফট 10th ফ্লোরে পৌঁছে গেছে। প্রতিটা মুহূর্তে উত্তেজনা বাড়ছে। Oh God, save us, God. এবার সেই চরম মুহূর্ত। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু আশ্চর্যভাবে দরজাটা খুলছে না। কিন্তু কেন? জেফও অবাক। ক্রিস মাইক্রোফোনে বলছে, তুমি 1 তলার সুইচ টেপো। কোনো সুইচ কাজ করছে না ক্রিস, এখন কি করব? জেফ প্যানিক করো না, আবার ট্রাই করে দেখো। হচ্ছে না।
ক্রিস, তুমি মনিটরে চোখ রাখো, আমি দেখো এই দুটো ওয়াচম্যানকে পাই কিনা, ওরা যদি কিছু করতে পারে। ইসমে আমাকে বাধা দিলেও আমি শুনলাম না। ও সময় নিজের সুরক্ষার কথা ভেবে বসে থাকার মতো অমানবিক আমি হতে পারবো না। আমি বাইরের দিকে এসে ওদের কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো নিচে বেসমেন্টের পার্কিং লটে থাকতে পারে। নিচটা বিশাল বড় এবং ফাঁকা, অজস্র পিলার আর অল্প আলোতে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। গাটা একটু ছমছম করল, গলায় জোর এনে ওদের ডাকলাম, ওয়াচম্যান, ওয়াচম্যান! কিন্তু আমার ডাকের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। বেশ কয়েকবার ডাকার পর কোনো উত্তর না পেয়ে যখন উপরে উঠে আসছি, হঠাৎ দূরে পিলারের পেছনে যেন কাকে দেখলাম। সঙ্গে ফোনটাও আনিনি, বড্ড ভুল হয়ে গেছে। কয়েক পা এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম, আরে ওটা তো হিরোশি মনে হচ্ছে। হাত নেড়ে কি বলতে চাইছে? অনেকটা দূরে আছে, ঠিক বুঝতে পারছি না। তার মানে টম ওকে নামিয়ে এনেছে। যাক বাবা, তাহলে হিরোশির কিছুই হয়নি। ভাবনাটা শেষ হবার আগেই আমার পা থেমে গেল। এতক্ষণে ভালো করে লক্ষ্য করলাম, যাকে আমি দেখছিলাম সে হিরোশির মতো পোশাক পরা, কিন্তু মুখটা কিরকম ঝাপসা। স্পষ্ট চোখ, নাক, মুখ কিছুই নেই। মুহূর্তে আমার মন বলে দিল আমার এখানে আর এক সেকেন্ডও থাকা উচিত না। খারাপ, খুব খারাপ কিছু হতে চলেছে। গলার কাঠের পুঁতির মালাটা হাতের মধ্যে ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। উপরে এসে দেখি ইসমেও এদিকে দৌড়ে আসছে। আমায় দেখে ভয় পেয়ে বলল, আমি তোমাকে বারণ করেছিলাম তো, করেছিলাম কিনা? জেফের লিফটের দরজা এখনো খোলেনি। লিফট খুলবো কি করে ইসমে? ওই দুজনকেই তো দেখতে পেলাম না। ওরা থাকলেও পারতো না। উই আর ট্র্যাপড নাও। উই আর নট প্লেইং দিস গেম এনিমোর। নাও দে আর প্লেইং উইথ আস। মানে যে কি তা আমিও ঠিক জানি না। আমরা মনিটরের ঘরে এসে দেখি তখনও জেব আটকে আছে লিফটে। টম হাঁপাতে হাঁপাতে ঘরে এসে ঢুকলো। ওর হাতে হিরোশি ক্যাপটা। তার ক্যামেরার উপরে বেশ কিছুটা রক্ত লেগে আছে। টমকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। আমরা বললাম যে হিরোশি কই, আর সেই বা এতক্ষণ কোথায় ছিল? ও বলল হিরোশিকে খুঁজে পাইনি, শুধু তার ওই ক্যাপটা পরেছিল আর এতক্ষণ সে তাকেই খুঁজছিল। আমরা ভীষণ অসহায় বোধ করছি। ওদিকে জেফ আটকে আছে, এদিকে হিরোশিকে পাওয়া যাচ্ছে না। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি বেসমেন্টে যাকে দেখলাম সে তাহলে কে? আশঙ্কার জালটা মনটাকে জড়িয়ে ফেলছে। মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তবে কি হিরোশি আর নেই? কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। ওদিকে আমি বরাবর জেফের সঙ্গে কথা বলে যাচ্ছি, ওকে সাহস দিয়ে যাচ্ছি। এবারও একটু অস্থির হয়ে উঠেছে। হঠাৎ সেই দুই মূর্তিমান ওয়াচম্যানের একজন এসে হাজির। আমি কিছু বলার আগেই হাউমাউ করে বলে, আরে আপনাদের সাথে যে এশিয়ান ছেলেটা এসেছিল সে উডেন্ট অবস্থায় বিল্ডিং এর পেছনের গলিটায় পড়ে রয়েছে। মানে মানে কি ফালতু বকছো? না ম্যাডাম, আপনারা আজ ভেতরে আছেন জেনে আমরা আজ একটু সামনের রাস্তা দিয়ে গল্প করছিলাম। হঠাৎ একটা ধপ করে শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি যে আপনাদের বন্ধু ওখানে পড়ে রয়েছে। তবে ওখানে বেশ কিছুটা বালি ঢিবি করা রাখা ছিল, তার উপরেই পড়েছেন। তাই বলে প্রাণটা যায়নি। তবে মাথা, গা হাত পায়ে অনেকগুলো ক্ষত আগে থেকেই ছিল। আমার বন্ধুকে ওর কাছে বসিয়ে এসেছি। আপনারা কেউ একজন চলুন, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে টমের সঙ্গে বেরিয়ে গেল ক্রিসও। আশ্চর্যভাবে আমরা কেউ ফোনে হসপিটাল বা অ্যাম্বুলেন্সে কল করতে পারছিলাম না। সময় নষ্ট না করে আমরা বললাম, ক্রিস আর টম একটা ক্যাব করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে হসপিটালে নিয়ে যাক। এই দিকটা আমি আর ইসমের সামলে নেব। ক্রিস রাজি হচ্ছিল না আমাদের একা রেখে যেতে, কিন্তু শেষে রাজি হলো। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর ইসমে একদম একা। ও বলল, যাই হোক, ভয় পাবে না, আর যা দেখবে সেটাকেই বিশ্বাস করবে না। চেষ্টা করবে মনের চোখ দিয়ে দেখার। নিজের ঈশ্বরকে স্মরণ করে বলবে তোমাকে শুধু সত্যিটা দেখাতে।
আমি শুধু ঘাড় নাড়লাম। সব গুলিয়ে যাচ্ছে আমার। জেফ তখনও আটকে এলিভেটরে। ওকে এদিকের কিছু আমরা বলিনি। একটু একটু করে ওর ধৈর্যচ্যুতি হচ্ছে। বলছে ওর খুব গরম লাগছে। দেখলাম ও জ্যাকেটটা খুলে ফেলেছে। টি শার্টটা ঘামে জবজব করছে, মুখটা লাল হয়ে যাচ্ছে। ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। চোখ বেয়ে কখন জল নেমে এসেছে খেয়াল করিনি। ইসমে বলল, ভালোবাসো? এই ক্রাইসিসের সময় এমন প্রশ্ন কেউই করে না। আমার মুখের ভাবটা বুঝে বলল, বুঝেছি, আর বলতে হবে না। হঠাৎ করে জেফের চিৎকার কানে আসতেই মনিটরে চোখ আটকে গেল। দেখলাম লিফটের ভেতর অন্ধকার, সব আলো নিভে গেছে। জেফ বলছে, তোমরা ঠিক আছো তো? আলো আছে তো ওখানে? তুমি শান্ত থাকো জেফ, এদিকে সব ঠিক আছে, তুমি ভয় পেও না। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার ক্যামটা তো নাইট ভিশন, সুতরাং তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। সত্যই আমরা দেখতে পেলাম, আর যা দেখলাম তাতে আমাদের শরীরে শীতল স্রোত বয়ে গেল। জেফের ঠিক সামনে একজন দাঁড়িয়ে, তার মুখটা ইহজগতের কোনো প্রাণীর হতে পারে না। আমি কিছু বলতে যাওয়ার আগেই ইসমে ইশারা করে বারণ করল। ও বলল, জেফ, আমাদের একটু সময় দরকার, আর তোমার একটা সত্যি জানা দরকার। বলে হিরোশির বিষয়টা শর্টে বুঝিয়ে বলল, আমার জন্য আমি চিন্তা করছি না, কিন্তু তোমরা দুজন একা। পারলে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমি চাই না আমাকে বাঁচাতে গিয়ে আবার কেউ। আমার চোখে বিস্ময় দেখে ইসমে বলল, জেফের ওয়াইফ ওকে বাঁচিয়ে দিয়ে নিজে মারা গিয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে, বিয়ের ঠিক 5 মাসের মধ্যে। আমরা তিনজনই একসঙ্গে এখান থেকে বেরোবো, তুমি শুধু ভরসা রাখো জেফ। ইসমে জেফকে বলল, চোখ বন্ধ করো, আর আমি যেটা বলছি সেটাকে জোরে জোরে উচ্চারণ করো। তারপর ও অজানা এক ভাষায় কিছু মন্ত্র ওকে বলতে লাগলো। জেফ সেগুলো রিপিট করতে লাগলো। কিছুক্ষণ পর দেখলাম লিফটের ভেতরে সেই ভয়ঙ্কর মূর্তিটা আর নেই। একটু স্বস্তি পেলাম। লিফটের ভেতরের আলোটা আবার জ্বলে উঠল। জেফ এবার ইসমেকে বলল, ইউ নিড হেল্প অ্যান্ড ইউ নো হোয়াট ইউ নিড টু ডু, ইসমে, রাইট? ইয়েস, উই নিড টু টক টু এলিসা ল্যাম। মানে কিভাবে? প্ল্যানচেট। তবে তোমার সাহায্য চাই। ভয় পেও না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু আমার হাত দুটোকে শক্ত করে ধরে থাকবে। উই নিড এ হিউম্যান সার্কেল। কোনো কিছুতে ভয় পাবে না, আর হাতও ছাড়বে না, মাথায় রেখো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যি আমি বুঝতে পারছি না কি করা উচিত, তবে জেফকে বাঁচাতেই হবে যে করেই হোক, এটা আমি জানি। ইসমে ওর ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করে মেঝেতে রাখল। প্রথমে সাদা পাউডারের মতো কি একটা গুঁড়ো দিয়ে মাটিতে একটা ত্রিকোণ বানালো রঙ্গোলির মতো। তার মাঝে একটা পালক রাখল, কিছু কাঠের ছোট ক্রস, আর তার উপর একটা ছোট রেকর্ডার রাখল অন করে। আমার হাত দুটো ওর 2 হাতে ধরল, আমাকে বলল, তোমার ধর্ম মতে যে ঈশ্বরকে তুমি মানো তার কাছে প্রার্থনা করো। এবারও চোখ বুঝল। সঙ্গে সঙ্গেই আমি চমকে উঠলাম। এ ঘরে রাখা মোশন ডিটেক্টর, অটো ক্যাম দুটোর ফ্ল্যাশ আচমকা জ্বলে উঠল। একবার না, পরপর অনেকবার, এবং মনিটরে দেখতে পেলাম অন্য ফ্লোর মেশিন ডি ক্যামগুলো একভাবে বারবার স্ন্যাপস নিচ্ছে। আমি চমকে উঠে দেখলাম ইসমে দুটো হাত আরো শক্ত করে ধরল, বলল, ভয় পাবে না, আমরা প্ল্যানচেট করছি, তাই অনেক আত্মাই এদিকে আকর্ষিত হচ্ছে, তাই ক্যামেরাগুলো মোশন ডিটেক্ট করে স্ন্যাপ নিচ্ছে। কিছুক্ষণ পরও যেন কার সঙ্গে কথা বলতে লাগলো। আমি আর একটা ক্ষীণ ঘসঘসের স্বর শুনতে পারছিলাম, কিন্তু বুঝতে পারছি না ঠিক কি বলছে। মনিটরের দিকে চোখ যেতেই দেখলাম জেফের ঠিক পেছনে লিফটের ভেতরে একটি ছায়ামূর্তি। আমি অস্থির হয়ে উঠতেই দেখলাম হাতের মুঠো আরো শক্ত হলো। ইসমে কি বুঝতে পারছে? হঠাৎ চোখ খুলে বলল, চলো, এক্ষুনি আমাদের জেফকে বাঁচাতে হবে। আমি হাত ছাড়ছিলাম না দেখে ও আশ্বাস দিয়ে বলল, এবার ছাড়তে পারো।
এলিসা ল্যাম কি বলল? সে অনেক কথা, পরে শুনো। তবে এইটুকু জেনে রাখো, আদার ডাইমেনশন বলে কিচ্ছু নেই। ইন্টারনেটে যারা দাবি করে যে খেলা শেষ করেছে তারা ডাহা মিথ্যে কথা বলে। মানে আর কিছুই না। এলিসার আগে আদেও কেউ খেলা কমপ্লিট করেনি। খেলার শুরু থেকে ইলিউশন শুরু হয়, আর শেষ পর্যন্ত গেলে যে দরজাটা খোলে সেটা অন্য কোনো শান্তিপূর্ণ ডাইমেনশনে না, সেটা আসলে নরকের দ্বার। জেফের কি হবে? কিছু হবে না। আমি আছি, তুমিও আছো। হ্যাঁ, আমাদের 9th ফ্লোরে যেতে হবে রাইট নাও। মাথায় ক্যাপ, কানে হেডসেট, হাতে ফ্ল্যাশলাইট আর একটা ক্রস জামার পকেটে নিয়ে আমরা সিঁড়ি ধরলাম। জেফকে বললাম আমরা আসছি। জেফ একটা কথা বলে দিল, সিঁড়ি দিয়ে ওঠার সময় হয়তো দেখবে যে সিঁড়ি কিছুতেই শেষ হচ্ছে না। ভয় না পেয়ে প্যানিক না করে চলতে থাকবে, দেখবে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে গেছো। ওটা শুধুই ভ্রম আর কিছুই না। জেফের কথা এত সত্যি হবে ভাবিনি। 4 তলার পর যেন সিঁড়ি আর শেষ হচ্ছে না, কিন্তু একসময় দেখলাম আমরা ঠিক 9th ফ্লোরে পৌঁছে গেছি। সিঁড়িতে অনেকবার মনে হলো কেউ বুঝি পেছনে আসছে। যাই হোক, পৌঁছানোর পর আমরা লিফটের কাছে যাই। আমি বললাম, জেফ তো 10th ফ্লোরে। হ্যাঁ, জেফ আদেও 10th ফ্লোরে পৌঁছায়নি, ওটা একটা ভ্রম। আই এম শিওর ও 9th ও 10th ফ্লোরের মাঝখানে কোথাও একটা আটকে আছে। সে কি উপায় তাহলে? ইসমে বাইরে থেকে বোতামগুলো এলো পাথারি টিপতে লাগলো। হঠাৎ ঘটাং করে একটা শব্দ হলো। মনে হলো লিফটটা চলতে লেগেছে, কিন্তু লিফট তো উপরের দিকে যাচ্ছে। আমরাও সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে শুরু করলাম। উপরে উঠে দেখি লিফটের দরজা খোলা, কিন্তু ভেতরে জেফ কই? এই ভয়টাই পেয়েছিলাম। মানে? ছাদে চলো, জলদি, টাইম নেই। ছাদে গিয়ে আমরা যা দেখলাম তাতে বুকের রক্ত জমে যাবার জোগাড়। ছাদের কার্নিশে দাঁড়িয়ে জেফ। আমরা ওকে ডাকিনি, কেননা আমাদেরও যে শুনতে পাবে না তা আমরা বুঝে গেছি। অতি সন্তর্পণে এগিয়ে যেতে লাগলাম। জেফ এক পা করে সামনের দিকে এগোচ্ছে। আমার চোখে হঠাৎ পড়ল ছাদের লোহার থামে বাঁধা বেশ লম্বা একটা দড়ি পড়ে আছে। চট করে ওর প্রান্তটা তুলে নিয়ে বেশ করে বাম হাতে পেঁচিয়ে নিলাম। জেফ একদম কিনারাতে। এবার ইসমে চেঁচিয়ে উঠল, জেফ না, নিচে দেখো, নিচে দেখো। তৎক্ষণাৎ ওর যেন জ্ঞান ফিরল। কিনারাতে দাঁড়িয়ে আছে। ততক্ষণে আমি ওর খুব কাছে পৌঁছে গেছি। অসম্ভব জোরে বাতাস বইছে, আর হঠাৎ স্পষ্ট দেখলাম একটা আবছায়া আকৃতি যেন ওকে ঠেলা দিল। টাল সামলাতে না পেরে জেফের পা গেল ফসকে, ও পড়ে গেল। আমি বিদ্যুতের গতিতে কার্নিস থেকে শরীরটা প্রায় বাইরে ঝুলিয়ে দিলাম, আর ঈশ্বরের অশেষ কৃপায় জেফের জ্যাকেটের হুডটা ধরে ফেলতে পারলাম। কিন্তু আমার পক্ষে একজন সবল 6 ফুটের মানুষকে টেনে তোলা অসম্ভব। জেফ সম্বিত ফিরে পেয়েছে। অবশেষে ও 2 হাত দিয়ে আমার ডান হাতটা ধরেছে, কিন্তু জেফ ও আমার দুজনেরই শরীর এখন বাইরে ঝুলছে। আমার একটা হাত শুধু দড়িতে জড়ানো। আমার শার্টের বাম দিকটা পুরো ভিজে গেছে বুঝতে পারছি। অমানবিক জ্বালা অনুভব করছি। হঠাৎ কাঁধের কাঁচটা একটা কট করে শব্দ হলো, সঙ্গে তীব্র যন্ত্রণা মনে হচ্ছে। হাতটা আর নেই। ইসমে আমার হাতে জড়ানো দড়িটা ধরে আপ্রাণ টানছে, কিন্তু 2জন মানুষকে একা তোলা ওর পক্ষে অসম্ভব। আমার দৃষ্টি আর শ্রবণ ক্ষমতা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। মাথা অবশ লাগছে। আমি কার্নিশে সেই বিভৎস মুখওয়ালা লোকটাকে দেখতে পাচ্ছি, যাকে জেফের লিফটে দেখেছিলাম। আমি অজ্ঞান হলে জেফের কি হবে? আমি ওকে মরতে দিতে পারি না। দেখলাম ইসমে আর একটা দড়ি জোগাড় করে নামিয়ে দিয়েছে জেফের জন্য। আমার ডান হাতের বোঝাটা হালকা লাগছে, মানে জেফ ওই দড়িটা ধরতে পেরেছে। জেফ আমার নাম ধরে ডাকছে। খুব ক্ষীণ সে ডাক, যেন কত দূর থেকে ডাকটা আসছে। আমার চোখটা বন্ধ হয়ে আসছে, সব অন্ধকার।
পুরোপুরি জ্ঞান আসার পর প্রথম জিজ্ঞেস করলাম, জেফ কই? দেখলাম জেফ হাসি মুখে দাঁড়িয়ে আছে। পাশেই দাভাই আর বৌদি, সবার মুখেই স্বস্তির হাসি। আর 2 দিন পর বাড়ি ফিরলাম। বৌদি বলল, আমি তো মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়িতেও তোমার দাদা কল করতে দেননি, বলল শুধু শুধু সবাইকে চিন্তায় ফেলার কি মানে। ঠিক করেছ। পুরো ফিট হতে আরও কিছুদিন লেগে গেল। জেফ রোজ আসতো। টম ও ক্রিস এসেছে। ওদের কাছে শুনলাম হিরোশি এখনও হসপিটালে। ওর মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, তবে এখন অনেকটাই সুস্থ আছে। আমি জিজ্ঞেস করলাম, ইসমে কোথায়? ওরা বলল, ও ঠাকুরমার শরীর খারাপ হয়েছে, তাই একটু দেশের বাড়িতে যেতে হয়েছে, মেক্সিকোর একটি গ্রামে। মাঝে আরও কিছুদিন কেটে গেছে। আমি পুরো সুস্থ হতে হাতের ক্ষতটা সারতে একটু বাকি। হিরোশিও বাড়ি ফিরেছে। এখনও পুরো সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে ওর। আমরা ওর বাড়িতে গেলাম। আমি জেফকে বললাম, সেদিনের ঘটনাটা এবার যদি আমাকে পুরোটা বলো। আমারও তো বাড়ি ফেরার দিন হয়ে আসছে। আমি জানতে চাই পুরো বিষয়টা কি হয়েছিল। এখন অনেক ধোঁয়াশা আমার মনকে ঘিরে আছে। সেদিন লিফটে কি হয়েছিল তোমরা সবটাই প্রায় জানো, তবে আমার বারবার মনে হচ্ছিল কেউ বা কারা আমার সাথে আছে। হঠাৎ আমাকে কে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ অজ্ঞান হয়ে গিয়েছিলাম হয়তো, কিন্তু অর্ধ চেতনায় আমি স্পষ্ট ফিল করেছি আমাকে কেউ আগলে রেখেছে। স্পর্শটা খুব চেনা, আমার ওয়াইফের। আমাকে ঘিরে এক ভালো খারাপের লড়াই চলছে যেন। তারপর সেই ঠান্ডা স্পর্শে জ্ঞান ফিরে আসে আমার। এবার হিরোশি বলা শুরু করে, আমি জেফকে বাঁচানোর জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, স্পষ্ট অনুভব করলাম কেউ বা কারা আমাকে যেন ফলো করছে। হঠাৎ কয়েকটা ড্রাম আর ইঁটের টুকরো আমার দিকে কে যেন ছুঁড়ে মারে। আমি তবুও থামিনি। 5th ফ্লোরে ওঠার পর একটা লম্বা কালো পোশাক পরা আকৃতি, তার মুখ বিভৎস পৈশাচিক, আমার দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে পিছতে গিয়ে মাটিতে পড়ে যাই। সে এসে আমার মাথাটা দেওয়ালে ঠুকে দেয়। অমানবিক তার শক্তি, মাথার ক্যাপ খুলে পড়ে যায়। কপালে হাত দিয়ে দেখি ঝরঝর করে রক্ত পড়ছে। ক্যামেরাতেও কিছুটা। মাথা ঘুরছিল, চোখেও ভালো করে দেখতে পারছিলাম না। হঠাৎ আর একটা ধাক্কা, আর আমি উপর থেকে পড়ে যাই নিচে। প্রচন্ড একটা যন্ত্রণা। তারপর আর কিছু মনে নেই। এবার টম বলে, আমি ওপরে গিয়ে রক্ত লেগে থাকা ক্যামেরাটা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবে ওকে যখন হন্যে হয়ে খুঁজছিলাম, তখন আমিও অমনি কিছু একটা লক্ষ্য করি। ভয় পেয়ে নেমে এসে ওয়াচম্যানের কাছে শুনি যে হিরোশিকে পাওয়া গেছে, তারপর হসপিটাল। আমি বললাম, বেসমেন্টে আমি হিরোশির মতো কিছু একটা দেখেছিলাম। তারপর আমাদের প্ল্যানসেট এবং জেফকে ছাদে বাঁচানো সবটাই বললাম। লিফটে অনেকক্ষণ আটকে থাকার পর যখন তোমরা উপরে উঠে এলে, হঠাৎই লিফটটা ঠিক হয়ে যায় এবং 10th ফ্লোরের দরজাটা খুলে যায়। সুন্দর শান্ত সাদা আলো, কি চুপচাপ কিন্তু শান্তিপূর্ণ, যেন মেঘের দেশ। আমি একটা সুন্দর ঝর্ণা দেখতে পাই। ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকি। তারপর হঠাৎই এক ঝটকাতে চোখ খোলে আমার। তখন দেখি আমরা বিল্ডিং এর বাইরে ঝুলছি। আমরা হিরোশিকে অ্যাডমিট করি। ওখান থেকে পুলিশ স্টেশনে গিয়ে সব বলে হেল্প চাই। পুলিশ নিয়ে এসে দেখি উপরে যেন কারা ঝুলছে। সাথে সাথে উপরে যাই, আর গিয়ে দেখি তুমি এক হাতে জেফকে ধরে আছো, কিন্তু প্রায় অজ্ঞান। আর ইসমে একটা দড়ি নামিয়ে দিয়েছে জেফের জন্য। আপ্রাণ চেষ্টা করছে তোমাদের টেনে তোলার। তারপর সবাই মিলে চেষ্টা করে তোমাদের তোলা হয়। তারপর হসপিটাল। জেফ, তুমি মেঘের দেশে ঘুরছিলে না? ওটা ইলিউশন মাত্র। আমরা এলিসাকে প্ল্যানসেট করেছিলাম। ও বলেছে আজ পর্যন্ত কেউই সঠিকভাবে খেলাটা খেলেনি, কারণ এই খেলার শেষ মৃত্যু। ওটা অন্য ডাইমেনশনের দরজা না, বরং ওটা নরকের দরজা। হ্যাঁ, তোমাদের হসপিটালে পাঠানোর পরদিন সকালে আমাদের সব জিনিস আনতে গেছিলাম। ওখান থেকে ওই ছোট রেকর্ডারটাও পেয়েছিলাম। শুনেছি সব। এলিসা সেদিন খেলা শেষ করতে পারেনি।
এবং 5th ফ্লোরে গিয়ে সে কোনো মেয়ে বা মহিলাকে দেখেনি, যেমনটা নাকি দেখা যায় সবাই দাবি করে। সে দেখেছিল তার ছোটবেলার বান্ধবীকে, তার সাথে কথাও বলেছিল। আসলে সেটা ওর বান্ধবী ছিল না, যে আত্মাটি মহিলার রূপ নিত সে ওর বান্ধবীর রূপ নেয়, যাতে এলিসার দৃষ্টি আকর্ষণ করতে পারে, ঠিক যেমন জেফের স্ত্রীর রূপ নিয়েছিল। মনে পড়ে গেল এলিসার সিসিটিভি ফুটেজ, যাতে হাত নেড়ে ও কথা বলছে কার সঙ্গে যেন। তারপর এলিসা ঘরে চলে আসে খেলা না শেষ করে, কিন্তু পরদিন থেকেই তার হ্যালুসিনেশন শুরু হয় এবং পরের দিন রাতে সেভাবে সে তার ওই বান্ধবীর সঙ্গে সুইমিং পুলে গেছে। আসলে সে ট্যাঙ্কের জলে ঝাঁপ দেয়। যখন তার ভ্রম ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। সে সাঁতার জানত না, বাকিটা তো সবাই জানে। ক্রিস বলে, এলিসা এটাও বলে, সবাই জানে যে এটা একটা কোরিয়ান গেম, কিন্তু আসলে এটা একটা কাল্ট রিচুয়াল টু ওপেন দ্য গেটওয়ে অফ হেল। একবার খেলা শুরু করলে কোনো নির্দিষ্ট সময় তা থামানো যায় না। যদি কেউ সজ্ঞানে তার সত্তা শয়তানকে দিতে পারে অথবা প্রাণে মারা যায়, তার বিনিময়ে বাকিরা বাঁচতে পারে। তাহলে আমরা ছাড়া পেলাম কিভাবে? ওরা পরস্পরের মুখ চাওয়াচাই করল। আমি আবার বললাম, বলো কিভাবে? জেফ, তুমি কি? না না, আমার জীবন তো তোমার দান, আমি কি করে শয়তানকে? তাহলে ইসমে মানে কি বলতে চাইছোটা কি? ইসমে নেই? আর্তনাদ করে উঠি আমি। টম একটা ভয়েস রেকর্ড চালায় ওর ফোনে, ইসমের কণ্ঠস্বর। আজকে আমি নিজের জীবন শেষ করছি সজ্ঞানে। আমি চাই না চিরকাল ধরে আমার আত্মা শয়তানের দাসত্ব করুক। এলিসা লামে প্ল্যানচেটে আমি জানতে পারি এই খেলার শেষ হয় একটা জীবনের বিনিময়। সেদিন ছাদে গিয়ে যখন দেখি যে মৃত্যুর কিনারায়, আমি ভেবেছিলাম জেফের মৃত্যুতেই এই খেলার শেষ হবে। কিরকম যেন নিশ্চিন্ত লাগছিল। কি আশ্চর্য না, মৃত্যুর সামনে আমরা সবাই স্বার্থপর। কিন্তু আমাদের নতুন ইন্ডিয়ান বন্ধুটি যেভাবে নিজের প্রাণের বাজি রেখে জেফকে বাঁচানোর চেষ্টা করছে, তাতে আমি চেষ্টা না করে ভবিতব্যকে মেনে নিতে স্বস্তি পাচ্ছিলাম। আর একটি মেয়ে মাত্র কয়েকদিনের পরিচিতিতে একজনকে বাঁচাতে নিজেকে, সে সময় আমি ওর সামনে স্বয়ং শয়তানকে দেখেছিলাম। হঠাৎই নিজের ওপর ঘেন্না এলো। জেফ এই প্রজেক্টটি করতে কিছুতেই রাজি ছিল না। ও বারবার বলেছিল এই খেলাটা সব থেকে ভয়ানক প্যারানর্মাল গেম। জোর তো আমিই করেছিলাম। আমার জন্যই আজকে সবার এই অবস্থা। তাই ওরা যখন নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাঁচার জন্য লড়াই করছে, আমি শয়তানের উদ্দেশ্যে বলি এই খেলা শেষ হবে আমার জীবনের বিনিময়। কথাগুলো সবার জানা দরকার, যাতে ভবিষ্যতে এ খেলা কেউ না খেলে। 10 তলার এই নরকের দ্বার যেন কেউ কোনো দিন না খোলে। ক্রিস জানায়, ঘটনা 2 দিন পর ইসমে মেক্সিকোতে ওর গ্রামে চলে যায়। ওখানে একটি গাছে নিজেকে ফাঁসি লাগিয়ে ক্রিসের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল নামতে থাকে। ওর বলা প্রথম দিনের কথাটা মনে পড়তে থাকে। আমি থাকতে তোমার চিন্তা নেই, তুমি কমপ্লিটলি সেফ, কথা দিলাম। কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।